আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেকনিক্যাল স্টাডি বেদের নতুন একটি ক্লাসে। যারা এখানে 24-25 সেশনের শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, অর্থাৎ আপনাদের ক্লাস সম্ভাব্য নভেম্বর মাসে শুরু হওয়ার কথা, তো তাদের জন্য এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আলোচনা করব বাংলা 1 থেকে কবিতা অংশ বঙ্গভাষা। এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো এই ক্লাসে আমরা এই কবিতার গুরুত্বপূর্ণ অধিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করব এবং আমরা কবিতাটিকে ভালোভাবে এক্সপ্লেন করব। ক্লাসটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আপনারা পরবর্তী ক্লাসগুলো সময় মতো পেয়ে যাবেন। তো এখন আমরা কবি পরিচিতি পড়ব। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভাধর কবি। তিনি আধুনিক বাংলা কবিতার জনক। তার সমগ্র জীবন ঘটনাবহুল ও অত্যন্ত নাটকীয়। হিন্দু কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি সৃষ্টি হয়েছিল তার তীব্র অনুরাগ। খ্রিস্টধর্ম গ্রহণ করায় তার নামের আগে মাইকেল নামটি যুক্ত হয়। মধুসূদন গ্রিক, ল্যাটিন, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালীয় ইত্যাদি 13 থেকে 14টি ভাষা শিখেছিলেন এবং পাশ্চাত্য চিরায়ত সাহিত্য অধ্যয়ন করেছিলেন। সাহিত্য চর্চার শুরুতে তিনি ইংরেজি ভাষার গ্রন্থ রচনা করেন। পরে ভুল বাংলে বাংলা ভাষা সাহিত্যে অবদান রেখে চিরস্মরণীয় হন তিনি। মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেন। তার বিখ্যাত মেঘনাদ বধ কাব্য বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য। শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি আধুনিক বাংলা নাটকের প্রথম রচয়িতাও তিনি। তার লেখা একে একে বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘরেরও বাংলা সাহিত্যের প্রথম দুটি সার্থক প্রহসন। বাংলা প্রথম সনেট রচয়িতাও তিনি। তার লেখা সনেটগুলো চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে সংকলিত হয়েছে। মাইকেলের অন্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা ও বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদড়ি গ্রামে 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। মৃত্যু 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। কলকাতার লেয়ার সার্কুলার রোডে তাকে সমাধিস্থ করা হয়। তো এখন আমরা বঙ্গভাষা কবিতাটি এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন। এখানে বঙ্গ বলতে কবি বাংলা ভাষাকে বুঝিয়েছেন এবং বাংলা ভাষাকেই সম্বোধন করেছেন। বাংলা ভাষার রচিত সাহিত্য ভাণ্ডার বৈচিত্র্যময় ও উৎকর্ষমণ্ডিত সাহিত্য সম্পদে পরিপূর্ণ। কবি এটাকেই বুঝিয়েছেন। তা সবে অবোধ আমি অবহেলা করি। সেসবকে তিনি অবহেলা করে নিজেকে নির্বোধ বলে পরিচয় দিয়েছেন। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। তো এখানে পরধন বলতে পাশ্চাত্য সাহিত্যকে বুঝিয়েছেন। কবি মধুসূদনের স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল ইংরেজি সাহিত্যের কবি হবার, তাই তিনি পাশ্চাত্য সাহিত্যের ভাব সম্পদ আহরণ মনোনিবেশ করেছিলেন। তো বিদেশের সাহিত্যকে পরধন বিবেচনা করায় তার চর্চাকে তিনি ভিক্ষাবৃত্তির সমতুল্য মনে করেছেন। নিজের সম্পদকে উপেক্ষা করে অন্য ভাষার সম্পদের দ্বারস্থ হওয়ার জন্য অনুশোচনা ও আত্মসমালোচনার বোধ এখানে প্রকাশিত হয়েছে। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শপিকায় মন। তিনি বহুদিন সুখ পরিত্যাগ করে কাটিয়েছেন। অনিদ্রা এবং অনাহারে নিজের শরীর এবং মনকে সঁপে দিয়েছেন, অর্থাৎ সমর্পণ করেছেন। এটাই তিনি বুঝাইতে চেয়েছেন। মজিন বিফল তপে অবরণ্যে বড়ি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। এখানে মজিনো মানে হলো মগ্ন হইলাম, বিফল মানে হলো নিষ্ফল, তপে মানে হলো তপস্যা, অবরণ্য মানে যা বরণযোগ্য নয়। তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি ইংরেজি সাহিত্যে যে চর্চা করেছিলেন, অর্থাৎ মগ্ন হয়েছিলেন, এটা সম্পূর্ণ বিফল পরিশ্রম, অর্থাৎ তার এই পরিশ্রম ইংরেজরা গ্রহণ করেনি। কেলিনু শৈবালে ভুলি কমল কানন। এখানে কেলিনু মানে হলো খেলা করা, শৈবাল মানে শ্যাওলা, এবং ভুলি কমল কানন। কমল কানন মানে পদ্ম। তো কেলিনু শৈবালে অর্থাৎ তিনি শৈবাল ইংরেজি সাহিত্যকে বুঝিয়েছেন এবং কমল কানন অর্থাৎ পদ্ম বাংলা সাহিত্যকে বুঝিয়েছেন। তিনি পদ্ম সমতুল্য বাংলা সাহিত্যকে ছেড়ে শৈবালের মতো
ইংরেজ সাহিত্যকে নিয়ে খেলা করেছেন, এটাই তিনি এখানে বুঝাইতে চেয়েছেন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে। এখানে কুললক্ষ্মী বলতে মাতৃভাষার কবিতা রচনার দৈবী প্রেরণাকে কবি মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে কল্পনা করেছেন। মাতৃভাষার সাহিত্য চর্চার মূলে কবি যে গভীর প্রেরণা অনুভব করেছিলেন তাকে কবি বাংলা ভাষার অধিষ্ঠাত্রী দেবীর স্বপ্নাদেশ বলে কল্পনা করেছেন। ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি। তো এখানে রতনের রাজি বলতে বিচিত্র ঐশ্বর্যময় সাহিত্য নিদর্শনসমূহকে বুঝিয়েছেন। এ ভিখারি দশা তবে কেন তোর আজি। কবি ভিখারির মতো বিদেশি সাহিত্যের দুয়ারে হাত পেতেছিলেন বলে কুললক্ষ্মী কবিকে এটি প্রশ্ন করেছিল। যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে। মাতৃভাষার সাহিত্য সৃষ্টির কাজে কুললক্ষ্মী কবি মাইকেল মধুসূদন দত্তকে আদেশ দিয়েছিলেন। পালিলাম আজ্ঞাসুখে পাইলাম কালে মাতৃভাষা রূপখানি পূর্ণ মণিজলে। তো এখানে পালিলাম মানে পালন করা, কালে মানে এক সময়ে, এবং আজ্ঞা মানে কি আদেশ। তো এখানে তিনি কুললক্ষ্মীর আদেশটা পালন করেছিলেন। মাতৃভাষা রূপখানি পূর্ণ মণিজলে। মাতৃভাষা ও সাহিত্যের ভাণ্ডার যেন খনির মতো অনন্ত রত্ন সম্পদের আকর। খনি থেকে যেমন বিচিত্র রত্নরাজি লাভ করা যায়, তেমনি বাংলা ভাষা ও বাংলা সাহিত্য অজস্র ঐশ্বর্য ও সম্ভাবনায় ভরপুর। তাই তিনি এই উক্তিটি করেছেন। তো এখন আমরা এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ অধিসংগঠিত প্রশ্নগুলো দেখব। তো প্রথমে লেখা আছে যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা কবিতায় কুললক্ষ্মী কে? উত্তর কল্পনা করা সাহিত্যের দেবী। বঙ্গভাষা কবিতাটি কোন ধরনের রচনা? উত্তর সনেট। কবিতা কাকে বলে? উত্তর মানুষের মনের ভাব ছন্দের মাধ্যমে প্রকাশ করাকে কবিতা বলে। বঙ্গভাষা কবিতায় বঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর বাংলা ভাষাকে। কোন কাব্যগ্রন্থের মধ্য দিয়ে বাংলায় আধুনিকতা প্রবর্তন হয়? উত্তর তিলোত্তমা সম্ভব কাব্য। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা কবিতার পূর্ব নাম কি? উত্তর মাতৃভাষা। কুললক্ষ্মী কবিকে স্বপ্নে কি উপদেশ দিয়েছিল? উত্তর স্বদেশে ফিরে যাওয়ার উপদেশ দিয়েছিল। বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্যের নাম কি? উত্তর মেঘনাদ বধ কাব্য। ভাণ্ডারে তব বিবিধ রতন বলতে কি বোঝানো হয়েছে? উত্তর বাংলা ভাষার রচিত সাহিত্য ভাণ্ডার বৈচিত্র্যময় ও উৎকর্ষমণ্ডিত সাহিত্য সম্পদে পরিপূর্ণ, এটাই বোঝানো হয়েছে। বঙ্গভাষা কবিতায় যা ফিরি অজ্ঞান তুই কথাটি কে বলেছেন? উত্তর কুললক্ষ্মী। বঙ্গভাষা কবিতায় পরধন বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ইংরেজি সাহিত্যকে। বঙ্গভাষা কবিতায় কবি মাতৃকোষ বলতে কি বুঝিয়েছেন? উত্তর বাংলা সাহিত্যকে। বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর অক্ষরবৃত্ত ছন্দে। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। তো লেখা আছে যে কুললক্ষ্মী স্বপ্নে কবিকে কি উপদেশ দিয়েছিল? ব্যাখ্যা করো। অথবা এটা এভাবেও আসতে পারে, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে। কে কাকে কোথায় এবং কেন ফিরে যেতে বলেছে? তো উত্তরটি পড়া যাক। তো বঙ্গভাষা কবিতার কবি মাইকেল মধুসূদন দত্তকে ফিরে যেতে বলেছেন কুললক্ষ্মী। তিনি কবিকে স্বদেশে ফিরে যেতে বলেছেন। বঙ্গভাষা কবিতার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত তার প্রাথমিক সাহিত্য জীবনে স্বদেশ, স্বভাষা ও স্বধর্মের প্রতি বিচ্ছুদ্ধ হয়ে বেছে নিয়েছিলেন প্রবাস জীবনকে। তার মনোবাসনা ছিল বিদেশি ভাষায় সাহিত্য, কিন্তু তার সে বাসনা পূরণ হয়নি। তার সব আশা আকাঙ্ক্ষা যখন ব্যর্থ হয়, তখন বিদেশে তার চরম দুর্দিন শুরু হয়। কবির এই দুর্দিন তাকে সঠিক পথের দিক নির্দেশনা দেন কুললক্ষ্মী। কুললক্ষ্মী তাকে স্বদেশে ফিরে স্বভাষার রত্নরাজ্য আবিষ্কার করে সাহিত্য চর্চা করতে নির্দেশ দিলেন।
কবির ভাষায় স্বপ্নে তার কুলক্ষী কয় দিলা পরে। কবি মধুসূদন দত্ত বিদেশি সাহিত্যে প্রতিষ্ঠা না পেলেও স্বদেশ ও স্বভাষায় সাহিত্য চর্চা করে সফল হয়েছেন। তিনি বাংলা সাহিত্যে সার্থক আধুনিকতার প্রবর্তক। বঙ্গভাষা কবিতায় কবির আক্ষেপ কীভাবে প্রকাশ পেয়েছে? অথবা এটা এভাবে আসতে পারে, বঙ্গভাষা কবিতায় কবি নিজেকে অবোধ বলেছেন কেন? উত্তর: কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের ভাষা বাংলার দীনতা লক্ষ্য করে উন্নত বিদেশি ভাষার সাহিত্যে প্রবুষ রস ও আনন্দ উপভোগ করে বিদেশি ভাষা চর্চা করে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন। কিন্তু কবির ধারণা ছিল ভুল, আর এই ভ্রান্ত ধারণার জন্য অসহ্য দুঃখ কষ্ট ভোগ করে কবি এক চরম ব্যর্থতার সম্মুখীন হন। মায়ের ভাষা বাংলা ভাণ্ডারে যে নানা রত্নরাজিতে ভরপুর ছিল, এ চিরন্তন সত্যটি কবি প্রথমে বুঝতে না পেরে নিজেকে অবোধ বলে আফসোস করেছেন। চতুর্দশপদী কবিতা বলতে কি বোঝায় তা বুঝিয়ে লিখো। সনেটের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে চতুর্দশপদী কবিতা। ইতালীয় কবি পেত্রাক এর জনক। বাংলা ভাষায় মধুসূদন দত্তই প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেন। চতুর্দশপদী কবিতা 14 চরণের এক প্রকার মন্বয় কবিতা। এর প্রত্যেক চরণ থাকে সমসংখ্যক বর্ণ। মধুসূদনের সনেটের প্রত্যেক চরণে 14টি করে বর্ণ রয়েছে। সনেটের প্রথম 8 চরণকে অষ্টক ও শেষ 6 চরণকে ষষ্ঠক বলে। অষ্টকে থাকে ভাবের প্রস্তাবনা আর ষষ্ঠকে থাকে উপসংহার। যেহেতু এর আকার ছোট, তাই কবির মনের একটি ছোট ভাবও এতে ফুটতে পারে। বঙ্গভাষা কবিতায় কবির আক্ষেপ কীভাবে প্রকাশ পেয়েছে? অথবা এটা এভাবে আসতে পারে, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। বঙ্গভাষার কবিতার উক্তিটি কী? তো বঙ্গভাষা কবিতার এই উক্তিটি মাইকেল মধুসূদন দত্ত নিজের জীবনের একটি বিরাট ভুলের কথা রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন। কবি বাংলা ভাষাকে কমল কানন অর্থাৎ পদ্মের এবং ইংরেজি ভাষাকে শ্যাওলার সঙ্গে তুলনা করেছেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে উপেক্ষা করে বিদেশি ভাষা ও সাহিত্যের চর্চা করে তিনি ভুল করেছেন এবং তার সাধনা ব্যর্থ হয়েছে। তিনি বুঝতে পেরেছেন মাতৃভাষা কমল কানন সম, শৈবাল নয়। তাই তিনি বিদেশি ভাষায় সাহিত্য চর্চা ছেড়ে মাতৃভাষায় সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। বঙ্গভাষা কবিতায় কবির কী দশা হয়েছিল? অথবা এটা এভাবে আসতে পারে, এ ভিখারি দশা তবে কেন তোর আজি? কার এই ভিখারি দশা? কেন এ ভিখারি দশা? কবি মাইকেল মধুসূদন দত্তের এ ভিখারি দশা। প্রথম জীবনে মাইকেল মধুসূদন দত্ত বিদেশি সাহিত্যের মোহে পড়ে ইংরেজি কাব্য সাহিত্য রচনায় রত ছিলেন। কবি রত্নসম মাতৃভাষাকে উপেক্ষা করে যশের পেছনে ছুটেছেন। কবি পরদেশি ভাষায় সাহিত্য রচনা করে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন, কিন্তু কবির সে আশা পূরণ হয়নি। সেজন্য বিদেশের স্বজনহীন বন্ধুবান্ধব বর্জিত জীবনে কবিকে চরম দৈন্যদশায় পড়তে হয়েছিল। কবির এ হতশ্রয়ী অবস্থা দেখে কুলক্ষী কবিকে প্রশ্ন করেছেন, কেন তোরে ভিখারি দশা আজি? কবিকে কুলক্ষী বলে দিলেন তিনি মাতৃভাষায় সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে। বাংলা ভাষার কুলক্ষী বা সাহিত্য দেবী কবিকে তার ভুল ধরিয়ে দিয়ে শুধরানোর উপায় বলে দিয়েছিলেন এবং এ অংশে তাই প্রকাশ পেয়েছে। বঙ্গভাষা কবিতায় বিবিধ রতন বলতে কি বোঝানো হয়েছে? অথবা এটা এভাবে আসতে পারে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এই বিবিধ রতন বলতে কি বুঝিয়েছেন? অথবা এটা এভাবে আসতে পারে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এ পঙ্ক্তি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তো উত্তর দেখি যে, বাংলা কবিতা ও সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা বাংলা সাহিত্যের প্রথম সনেট। এ কবিতারও একটি অনবদ্য পঙ্ক্তি, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। মাতৃভাষা এবং মাটির মতো শ্রেষ্ঠ অবলম্বন ও অমূল্য সম্পদে আর কিছুই হয় না। মাইকেল মধুসূদন দত্ত এটি তার জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে চরম ও পরমভাবে উপলব্ধি করেছিলেন। তার প্রথম জীবনে ছিল ইংরেজি ভাষাপ্রীতি। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে সুখ্যাতি অর্জন করতে চেয়েছিলেন।
দেশ ছেড়ে তিনি এ লক্ষ্যে সুদূর ইউরোপেও গিয়েছিলেন। অবশেষে তার ভুল ভাঙে। অবশেষে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যে সফল হতে না পেরে ব্যর্থ মনোরথ নিয়ে ভাষায় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। বুঝতে পারেন তিনি বাংলা ভাষার ভাণ্ডারে বহুবিধ মণিমাণিক্য ও রত্ন আছে। তারপর তিনি মাতৃভাষায় সাহিত্য চর্চা করে প্রবল সুখ্যাতি অর্জন করেন। প্রথম কবিতায় তিনি অকপরে স্বীকার করলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। পরিশেষে বলা যায় যে বাঙালি মাতৃভূমি ও মাতৃভাষার ভাণ্ডার অজস্র রত্নরাজিতে পরিপূর্ণ। তাই সাহিত্য চর্চার ক্ষেত্রে মাতৃভাষার কোনো বিকল্প নেই। সনেটের বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর: সনেটের আঙ্গিক ও ভাববস্তু বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। ১. সনেটে ভাববস্তুর উচ্ছ্বাস থাকলে বাক সংযম লক্ষণীয়। স্বল্প পরিসরে গভীর ভাবকে ব্যক্ত করতে হয়। ২. সনেটে ১৪টি পঙ্ক্তি থাকে। ১৪টি পঙ্ক্তির প্রতিটিতে ১৪টি অক্ষর বা মাত্রা থাকবে। ৩. সনেটে ১৪টি পঙ্ক্তি প্রথম ৮টিকে অষ্টক এবং শেষ ৬টিকে পঙ্ক্তিকে ষষ্ঠক বলে। ৪. অষ্টকে ভাবের প্রকাশ ঘটে এবং ষষ্ঠকে ভাবের সম্প্রসারণ ঘটে। ৫. সনেটের পঙ্ক্তির মিলেও রয়েছে স্বাতন্ত্র্য। সাধারণ সনেটে নিম্নলিখিত ধারার মিলটি গ্রহণযোগ্য হয়ে থাকে। অষ্টকে ক খ খ ক, ক খ খ ক এবং ষষ্ঠকে গ ঘ উ, গ ঘ উ। তো এখন আমরা দেখব রচনামূলক প্রশ্ন। শুধু আমরা একটি রচনামূলক প্রশ্ন এখানে নেব। প্রশ্নটি হলো, বঙ্গভাষা কবিতার মূল বক্তব্য বা ভাববস্তু নিজের ভাষায় লিখো। তো প্রথমে ভূমিকা। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ইতিহাসের অগ্নিস্ফুলিঙ্গ। ১৯ শতকের বাঙালি জীবন ও সাহিত্য সাধনার পথ প্রদর্শক। এ অগ্নিস্ফুলিঙ্গই বাংলা সাহিত্যে সনেট রচনার পথপ্রদর্শক। কবি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা নামে একটি সনেট লিখেছিলেন। পরবর্তীকালে এ সনেটটি নবরূপে বঙ্গভাষা নামে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে স্থান লাভ করে। মূল ভাব। বঙ্গভাষা কবিতায় কবি ব্যক্তিজীবনের প্রভাব পড়েছে। কবি সারা জীবনের স্বপ্ন ছিল বড় কবি হওয়ার, মিল্টনের মতো মহাকবি হওয়ার। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, মাদ্রাজ ছেড়ে ইউরোপ যান এবং নিজেকে ইউরোপিয়ান সমাজে প্রতিষ্ঠিত করার মানসে তিনি ইংরেজি ভাষার কবিতা লিখতে শুরু করেন। কিন্তু তার প্রথম কবিতার বই ক্যাপটিভ লেডি ইংরেজ সমাজে আদৃত ও সমাদৃত হয়নি। কবির চেষ্টা বিফলে গেল। এরপর কবি ফ্রান্সে প্রবাস জীবন শুরু করেন। সেখানেও তিনি সুখানুভব করলেন না। মারাত্মক অর্থকষ্টে নিপতিত হলেন। অবশেষে কবির ভুল ভাঙল এবং তীব্র অনুশোচনায় দগ্ধ হয়ে কবি আবার বাংলা ভাষায় সাহিত্য সাধনায় উদ্যোগী হলেন। বঙ্গভাষা কবিতায় কবির মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ ও আত্মপীড়নের কথাই প্রতিধ্বনিত হয়েছে। কবি ইংরেজি ভাষায় কবিতা রচনা করে বড় কবি হওয়ার মানসে পাশ্চাত্য সাহিত্যে অধ্যয়নে গভীরভাবে মনোনিবেশ করেছিলেন। তিনি স্বদেশ, স্বভাষা ও স্বধর্ম পরিত্যাগ করে ইচ্ছাবিলাসে লন্ডন ও প্যারিসের পথে পথে ঘুরে বেড়ান। তিনি যশ ও খ্যাতিমোহে ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করেন এবং লেখেন ক্যাপটিভ লেডি। কিন্তু তার এ সৃষ্টকর্ম ইংরেজ সমাজে সমাদৃত হয়নি। কবির শ্রম পাণ্ডুশ্রমে পরিণত হয়। কবি ব্যর্থ মনোরথে পাড়ি জমান ফ্রান্সে। কিন্তু প্রবাসের দিনগুলো তার সুখকর হয়নি। নিদারুণ অর্থকষ্টে তিনি বিদ্যাসাগরের শরণাপন্ন হন। অভাব, অনটন, অবহেলায় বিপন্ন হয়ে ওঠে তার জীবন। তাই সুদূর প্রবাসে বসে মধুকবি তারে দুঃসময়ে মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ অনুভব করেন। তার এ উপলব্ধির ফলই বঙ্গভাষা কবিতা। প্রবাস জীবনের গ্লানি ও ব্যর্থতায় কবির ভুল ভাঙে। জীবনের ভুলগুলো তিনি তিলে তিলে অনুভব করেন। কবির মন মাতৃভাষা ও মাতৃভূমির দিকে ফিরে আসে।
কবি উপলব্ধি করেন মাতৃভাষার সমৃদ্ধ রত্নভাণ্ডারের ভাবৈশ্বর্য। মাতৃভাষা ও সাহিত্যের ভাণ্ডার খনির মতো অনন্ত রত্ন সম্পদের আধার। খনি থেকে যেমন বিচিত্র রত্নরাজি লাভ করা যায়, তেমনি মাতৃভূমি থেকেও মাতৃভাষা ও সাহিত্যের ঐশ্বর্য লাভ করা সম্ভব। কবি বুঝতে পারেন তিনি অবুঝের মতো রত্নভাণ্ডারকে উপেক্ষা করেছেন, অবহেলা করেছেন। তিনি বিদেশি সাহিত্যকে পরধন বিবেচনা করে আর এর চর্চাকে ভিক্ষার বীজের সমতুল্য বলে অভিহিত করেন। বিদেশের মায়াময় হাতছানির কথা কবি বুঝতে পারেন এবং মাতৃভাষার অফুরন্ত ও অনন্ত সম্ভাবনাকে কবি আবিষ্কার করতে সক্ষম হন। কবির কাছে মাতৃভূমি তখন স্বর্গের চেয়েও বড় মনে হয়। মাতৃভাষার সুখ কবিকে বারবার হাতছানি দিয়ে ডাকে। কবি মাতৃভাষার প্রতি অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে দেশে ফিরে আসেন। জাগ্রত বিবেকরূপী কুরুলক্ষ্মী কবিকে স্বপ্ন দেখায়। পরাধীন যন্ত্রণা থেকে কুরুলক্ষ্মীর নির্দেশেই তিনি স্বদেশের মাটিতে পা রাখেন। এখানে এসেই কবি স্বদেশ প্রেমের মহিমান্বিত গৌরবকে দীপ্ত করেন তার রচনাসমূহ দ্বারা। আত্মনিয়োগ করেন মাতৃভাষা চর্চায়। মাতৃভাষায় কবি হৃদয় বিচিত্র ও বিপুল ভাবৈশ্বর্যের সন্ধান পায়। এ কবিতায় কবি বাংলা ভাষাকে পদ্মের এবং ইংরেজি ভাষাকে শ্যাওলার সাথে তুলনা করেছেন। তিনি এতদিন পদ্ম ফেলে শ্যাওলা নিয়ে খেলা করেছিলেন। কবি বুঝেছেন মাতৃভাষার চেয়ে বড় কিছু থাকতে পারে না। মাতৃভাষা চর্চায় যে তৃপ্তি ও সুখ তিনি পেয়েছিলেন, এ কবিতায় প্রথম পংক্তিতে তার বর্ণনা পাওয়া যায়। কবি মাতৃভাষার পূর্ণ মণিজলে আবদ্ধ হয়ে পড়েন এবং মাতৃভাষা সাধনা দ্বারা পরবর্তীকালে কবির জীবনের পূর্ণ সার্থকতা লাভ করে। উপসংহার: মাতৃভাষার প্রতি কবি গভীর শ্রদ্ধাই এখানে অপূর্ব ভাব মূর্ছনায় প্রকাশ পেয়েছে। মাতৃভাষার ঐশ্বর্যময় রত্নরাজি যে কবিকে শিল্পী জীবনের ব্যর্থতা থেকে মুক্তি দিয়েছে, এ অনুভূতি কবিতাটিতে প্রকাশ পেয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন এবং আপনারা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এই অধ্যায়ের অর্থাৎ এই কবিতার এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বি ড্যাম হার্ড ওয়ার্কিং। আল্লাহ হাফেজ।